কিছু স্মৃতি চাইলেও কখনো মন থেকে ভুলানো যায় না, যেমন আমার কোয়ার্টারের স্মৃতিগুলো। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? যদিও এখন আমি নতুন বাসাতে শিফট হয়ে গিয়েছি, বাট পুরনো কিছু স্মৃতি এখনও কিন্তু আমার মোবাইলে রয়ে গিয়েছে। সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো সেই দিন ওয়াফিয়ার খুব বেশি মন খারাপ ছিল, পিৎজা খাওয়ার জন্য প্রচুর বায়না করছিল। তো রাহাত অনলাইন থেকে ওয়াফিয়ার জন্য পিৎজা অর্ডার করে ফেললো। ওয়াফিয়া আবার পিৎজা বার্গের পিৎজা ছাড়া একদমই খেতে চায় না। তো সেজন্য পিৎজা বার্গের পিৎজাই আমরা অর্ডার করেছি। পিৎজা দেখে তো ওয়াফিয়া আজকে অনেক অনেক খুশি। ওয়াফিয়া প্রথমে নিজেই পণ্ডিতি করতে চাচ্ছিল, নিজেই বক্সটাকে ওপেন করতে চাচ্ছিল। পরে রাহাত ওকে হেল্প করে, নিজেই পিৎজাটা খুলে দেয়। দেখো ওর ফেশিয়াল এক্সপ্রেশন দেখে কতটা খুশি পিৎজা দেখে। ওয়াফিয়া কিন্তু নর্মালি ওই রকমভাবে বলতে পারে না যে কি পিৎজা খাবে, তো সে শুধু বলে লাভ পিৎজা খাবে, আই লাভ ইউ পিৎজা খাবে। জাস্ট এতটুকু বললেই আমরা বুঝে ফেলি যে ওয়াফিয়া আসলে কোন টাইপের পিৎজা খেতে চাচ্ছে আর কি। ওয়াফিয়ার সব বায়না ওর বাবার কাছে, যখনই কিছু খেতে ইচ্ছে করবে বা যখনই ওর কোনো কিছু প্রয়োজন হবে সব সময় বাবার কাছে আবদার করবে। আর আমার কাছে আবদার করলে অবশ্য পাত্তা পায় না, কারণ ওকে আমি তেমন কিছুই কিনে দেই না। সবসময় ওর বাবাই ওর সব ইচ্ছে, সব চাহিদা সব কিছুই পূরণ করে। প্লাস তোমরা দেখতেই পাচ্ছ যেইভাবে ওকে টেক কেয়ার করে, এভাবে আসলে আমি পারিও না ঠিক মতো। প্রতিটা বাবার কাছেই আসলে তাদের মেয়েগুলো এক একটা রাজকন্যার মতো। ওয়াফিয়াকে কিন্তু সে ধরে ধরে একটা একটা করে পিৎজা খাওয়াচ্ছিল, আর আমি একটা পিৎজা জাস্ট হাতে নিয়েছি দেখে আমাকে যা বকানা দিয়েছে। যাই হোক, সো এই ব্লগগুলো কিন্তু আমার বাসা চেঞ্জ করাকালীন ব্লগ। তো ওইগুলো আসলে অনেকগুলো ব্লগ আমার কাছে জমা রয়ে গিয়েছিল, সেগুলোই কিন্তু তোমাদের সাথে আমি একটু একটু করে শেয়ার করেছিলাম। তো এইটা আমার সেই জুয়েলারি কর্নারটা। আব্বু কি করেছে, ওয়াফিয়া দুষ্টুমি করছিল, ওয়াফিয়াকে ধরতে গিয়ে পায়ে লাথি লেগে ওয়াফিয়ার সাথে এই গ্লাসটা ভেঙে গিয়েছিল। যদিও পরে আমি ঠিক করেছিলাম, বাট পরবর্তীতে ওয়াফিয়া আবার গ্লাসটাকে ভেঙে ফেলে। তাই পরবর্তীতে আর গ্লাসটা চেঞ্জ করা হয়নি, ভেবেছিলাম নতুন বাসায় গিয়ে একেবারে চেঞ্জ করব। জীবনের 25টা বছর এই একই বাসাতে কাটিয়েছি, তাই সব কিছুর সাথে সাথে জিনিসগুলো অনেকটাই পুরনো হয়ে গিয়েছে। তাই পুরনো জিনিসগুলো ঠিকঠাক করতে মোটামুটি একটু সময় তো লাগবেই। জীবনটা যেমন চাইলেই হুটহাট করে সুন্দর করে তৈরি করা যায় না, ঠিক ফার্নিচারগুলো এরকম। সব কিছু তৈরি করতে বা সুন্দর দেখাতে গেলে মোটামুটি একটু পরিশ্রম করে তারপরে সুন্দর করতে হয়। আর আজকে আমার এই জিনিসগুলোকে সুন্দর করতে গিয়ে মোটামুটি বলতে পারো 12টাই বেজে গিয়েছে। তোমরা তো জানো বাসা চেঞ্জ করাটা কত ঝামেলার একটা বিষয়। সংসারের নানা রকমের কাজ থাকে, আর সেই কাজের ফাঁকে ফাঁকে এই জিনিসগুলোকে কাজ করা নতুন করে, এটা যদিও মোটামুটি কষ্টের বিষয়, আমার কাছে মনে হয় লাইফের সর্বোচ্চ কষ্টের সময়গুলো কাটিয়েছি এই মুহূর্তে। বাসা চেঞ্জ করাতে এত ঝামেলার হবে আমি কখনো সেটা উপলব্ধি করিনি। বাপ রে, যারা প্রায় সময় এরকমভাবে বাসা চেঞ্জ করে তাদের কি জানি না কষ্ট হয়। আমি তো প্রথমবারই অবস্থা টাইট হয়ে গিয়েছে। যদিও শখ করে কেউ বাসা চেঞ্জ করে না, অনেক সময় অনেক পরিস্থিতির শিকার হয়েই মানুষদেরকে বাসা চেঞ্জ করতে হয়। এই জীবনে প্রথমবার আমি উপলব্ধি করেছি ঢাকার মধ্যে নিজের একটা বাসস্থান থাকাটা কতটা জরুরি। খাক বা না খাক, মানে পেটে ভাত থাকুক আর না থাকুক, মাথার মধ্যে ছাদ থাকাটা খুবই জরুরি। আর ঢাকার মধ্যে বাসা ভাড়া দিয়ে মধ্যবিত্তদের সারভাইভ করাটা প্রচুর কষ্টসাধ্য একটা বিষয়। ঢাকা শহরের বাসা ভাড়া বেড়ে গিয়েছে প্রচুর। সেটা যদিও আমি আগে কখনো উপলব্ধি করিনি, কারণ এরকম সিচুয়েশনে কখনো পড়তেই হয়নি। বাট এবার বাসা খুঁজতে গিয়ে বাপরে বাপ, বাসা ভাড়া এত বেশি, তার মধ্যে আবার খাবার খরচ। মানুষ বেতনই পায় কয় টাকা, মধ্যবিত্ত মানুষরা, তার মধ্যে এত এত খরচ। তারপরে যাদের বাচ্চা কাচ্চা আছে তাদের তো পড়াশোনারও খরচ রয়েছে। সব কিছু মিলিয়ে আসলে ঢাকা শহরে সারভাইভ করাটা চরম একটা কষ্টকর বিষয়। যাই হোক, পরবর্তীতে কিন্তু আমি এই জুয়েলারি অর্গানাইজারটাকে এইভাবে সাজিয়েছিলাম, মানে কোনো রকম আপাতত রেখেছি, পরে আবার গুছিয়ে নেব। যাই হোক, এই তো ছিল আমার আজকের ব্লগ। নেক্সট ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।